সবাই ভালো আছো? আচ্ছা, আমরা আজকে শুরু করছি। আজকে আমাদের কোর্স রসায়নের 4th ক্লাস। আমাদের আজকের যে টপিকস সেটা হলো যে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য, প্রকারভেদ এবং কাজ, আর আমিষের বৈশিষ্ট্য ও প্রকারভেদ। তো আমরা প্রথমে জেনে নিই অ্যামিনো অ্যাসিড কি। কোনো জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামাইনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপনের ফলে যে জৈব অ্যাসিড উৎপন্ন হয় তাকে অ্যামিনো অ্যাসিড বলে। অ্যামিনো অ্যাসিডে কমপক্ষে একটি অ্যামাইনো গ্রুপ, এটা একটা ক্ষারীয় গ্রুপ, এবং একটি কার্বক্সিল গ্রুপ, এটা হলো একটা অম্লীয় গ্রুপ, হ্যাঁ, থাকে। তাহলে একটা অ্যামিনো অ্যাসিডে ক্ষারীয় গ্রুপ একটা এবং কার্বক্সিল গ্রুপ একটা থাকবে, এটা হলো অম্লীয়। এতে অন্যান্য সক্রিয় কার্যকরী গ্রুপও থাকতে পারে। বিজ্ঞানী এমিল ফিশার ও ফ্রান্স হফমেস্টার 1902 সালে প্রোটিন অণুর গাঠনিক একক হিসেবে অ্যামিনো অ্যাসিড আবিষ্কার ও নামকরণ করেন। উদ্ভিদে বিভিন্ন প্রকার অ্যামিনো অ্যাসিড আছে। এর মধ্যে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে সমন্বিত ও সজ্জিত হয়ে বিভিন্ন রকম প্রোটিন তৈরি করে। প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন। অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপে নিকটবর্তী কার্বন পরমাণুকে আলফা কার্বন বলে। আমরা নিচে একটা স্ট্রাকচার দেখতে পেয়েছি, এখানে একটু খেয়াল করো। এই যে কার্বন, কার্বনের উপরে এইচ, নিচে আর, ডান পাশে আছে কার্বক্সিল গ্রুপ আর বাম পাশে আছে অ্যামিনো গ্রুপ। তাহলে কার্বক্সিল গ্রুপের কাছাকাছি যে কার্বন থাকে তাকে আমরা বলবো আলফা কার্বন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলফা কার্বনের কাছে, কার্বক্সিলের গ্রুপের কাছে এই আলফা কার্বন আছে। অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ ও কার্বক্সিল গ্রুপ উভয়ই আলফা কার্বনে যুক্ত থাকলে তাকে আলফা অ্যামিনো অ্যাসিড বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আলফা কার্বনের ডান দিকে কার্বক্সিল গ্রুপ, বাম দিকে অ্যামিনো গ্রুপ যুক্ত। এই জন্য এই অ্যামিনো অ্যাসিডটি হলো আলফা অ্যামিনো অ্যাসিড। মানব দেহে বিদ্যমান প্রায় সবগুলো অ্যামিনো অ্যাসিডই আলফা অ্যামিনো অ্যাসিড হয়। আর নিচে যে আমরা আর গ্রুপ দেখতে পাচ্ছি, এই আর গ্রুপটা বা সাইড চেইন, এই আর গ্রুপ বিভিন্ন অ্যামিনো অ্যাসিডে বিভিন্ন হয়। কারো ক্ষেত্রে অ্যালফেটিক হয়, কারো ক্ষেত্রে অ্যারোমেটিক হয়, এরকম হতে পারে। অ্যামিনো অ্যাসিডের রাসায়নিক গঠন। অ্যামিনো অ্যাসিডের সাধারণ রাসায়নিক সংকেত হলো আর, সিএইচ, NH2 COOH। এখানে আর হলো একটি হাইড্রোজেন পরমাণু বা কার্বনযুক্ত কোনো জৈব যৌগ। অ্যামিনো অ্যাসিডে অন্তত একটি অ্যামিনো গ্রুপ, একটি কার্বক্সিল গ্রুপ এবং একটি পার্শ্ব শিকল গ্রুপ থাকে, যেটা আর। এই আর হতে পারে হাইড্রোজেন, হতে পারে ক্ষার, হতে পারে কার্বনযুক্ত কোনো জৈব যৌগ। তবে কোনো কোনো অ্যামিনো অ্যাসিডে দুইটি অ্যামিনো অ্যাসিড গ্রুপ, দুইটি অ্যামিনো গ্রুপ এবং এবং দুটি কার্বক্সিল গ্রুপ কিংবা সালফার থাকতে পারে। প্রকৃতিতে বেশিরভাগ অ্যামিনো অ্যাসিডই আলফা অ্যামিনো অ্যাসিড। তাহলে আলফা কার্বনে যুক্ত আর গ্রুপ বিভিন্ন অ্যামিনো অ্যাসিডে বিভিন্ন রকম হবে। আমরা এবার অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্যে যাব। তাহলে মানবদেহে যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে সেগুলো সবই আলফা অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড বর্ণহীন, স্বাদহীন, মিষ্টি বা তিক্ত, স্ফটিকাকার পদার্থ। এরা পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। মৃদু অ্যাসিড বা ক্ষারে অ্যামিনো অ্যাসিড লবণ সৃষ্টি করে। এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। বিশুদ্ধ প্রোটিন খেয়ে কোনো রাসায়নিক পদার্থ কিংবা এনজাইমের সাহায্যে হাইড্রো সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যাবে। এক বা একাধিক ধরনের অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের মূলককে জুইটার আয়ন বলে। আমরা এখানে দেখলাম যে এখানে কার্বক্সিল গ্রুপটা হলো অম্লীয় এবং অ্যামিনো গ্রুপটা হলো ক্ষারীয়। তাহলে একটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে আমরা অম্লীয় গ্রুপ
এবং ক্ষারীয় গ্রুপ উভয় দেখতে পাচ্ছি, বা অম্লীয় আয়ন এবং ক্ষারীয় আয়ন দুইটা দেখতে পাচ্ছি, এই জন্য আমরা একে আমরা কি বলবো, জুইটার আয়ন। তাহলে অ্যামাইনো অ্যাসিডে জুইটার আয়ন থাকে। অ্যামাইনো অ্যাসিডের প্রকারভেদ। উদ্ভিদ ও প্রাণীদেহ মিলে 28টির মতো অ্যামাইনো অ্যাসিড আছে। এগুলো এগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড, তাহলে আমরা ওই অ্যামাইনো অ্যাসিডের গঠনে দেখেছিলাম নিচে আর ছিল। এখন এই আর গ্রুপটা যদি অ্যালিফ্যাটিক হয়, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডের পার্শ্বশিকল গ্রুপটি বা আর গ্রুপটি অ্যালিফ্যাটিক যৌগ হলে তাকে অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড বলে। যেমন গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন। তোমরা কি বলতে পারবা যে অ্যালিফ্যাটিক গ্রুপ কোনগুলো? কেউ কি বলতে পারবা? কেমিস্ট্রিতে আছে অ্যালিফ্যাটিক গ্রুপ কোনগুলো? অ্যালিফ্যাটিক গ্রুপ কোনগুলোকে চর্বি জাতীয় গুলো, কোনগুলো? হ্যালো, চর্বি জাতীয় পদার্থ যেগুলো। না না না, অ্যালিফ্যাটিক গ্রুপ, অ্যালিফ্যাটিক কাদের বলা হয়? যে ইথাইল, মিথাইল আছে না, ইথেন থেকে জি স্যার, আসছে, ওইগুলো। হ্যাঁ, ইথেন থেকে আসছে হুম। ইথাইল, মিথেন থেকে আসছে মিথাইল, প্রোপেন থেকে আসছে প্রোপাইল, এগুলো। তাহলে আর গ্রুপটা যদি ওইরকম কোনো অ্যালিফ্যাটিক গ্রুপ হয়, তাহলে সেই অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলবো অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। আবার যদি আর গ্রুপটা যদি অ্যারোমেটিক হয়, অ্যারোমেটিক বলতে বোঝাচ্ছে বেনজাইল বলতে পারি, বা ফিনাইল বলতে পারি, ঠিক আছে, সেগুলোকে আমরা বলবো অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, যেমন ফিনাইল, অ্যালানিন, টাইরোসিন ইত্যাদি। হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড, তাহলে এখানে আমরা কি বলবো, যে অ্যামিনো অ্যাসিডে অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের দুটি ধর্ম পরিলক্ষিত হলে তাকে হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড বলে, যেমন ট্রিপটোফ্যান, কোলিন, হিস্টিডিন। আমরা কি হেটেরোসাইক্লিক ব্যাপারটা বুঝি? হেটেরোসাইক্লিক বা সাইক্লিক বুঝি আমরা? সাইক্লিক বুঝলে হেটেরোসাইক্লিকও বুঝবো। সাইক্লিক কি আমরা সবাই বুঝি? সাইক্লিকটা হলো যে, যেমন আমরা তোমরা বেনজিনে দেখতে পাবা যে কার্বন কার্বন মিলে যখন একটা চক্র বা রিং তৈরি করে, তখন তাকে বলবো সাইক্লিক যৌগ। যেমন বেনজিন হলো একটা সাইক্লিক যৌগ। হ্যাঁ, এদের চক্র গঠনে, হ্যাঁ, কার্বন আছে 6টা, হ্যাঁ, কার্বন কার্বন দিয়ে চক্র তৈরি করে, এই জন্য সাইক্লিক। এখন হেটেরোসাইক্লিক হলো কি, কার্বনের সাথে যদি অন্য কোনো মৌল, নাইট্রোজেন বা আদার্স কোনো মৌল যুক্ত থেকে চক্র তৈরি করে, তখন তাকে আমরা বলবো হেটারোসাইক্লিক। ঠিক আছে, তাহলে আর গ্রুপটা যদি হেটারোসাইক্লিক হয়, তাহলে সেই অ্যামিনো অ্যাসিডকে আমরা বলবো হেটারোসাইক্লিক। তাহলে আমরা সাইক্লিক আর হেটারোসাইক্লিক ব্যাপারটা বুঝলাম। সাইক্লিক কাকে বলে, হেটারোসাইক্লিক কাকে বলে? স্যার আরেকবার বলে ভালো হতো স্যার। আচ্ছা, আবার বলছি। তোমরা তো এখনো জৈব যৌগ, বেনজিন এগুলো পড়ো নাই। তো যাই হোক, যখন পড়বা তখন ওখানে দেখবা যে কার্বনের সাথে কার্বন মিলে একটা রিং গঠন করে, হেক্সাগোনাল রিং। হ্যাঁ, 6 কার্বন দিয়ে একটা রিং তৈরি হয়, দেখে বলা হয় বেনজিন। হ্যাঁ, তো এইরকম যদি কার্বন দিয়ে যদি রিং তৈরি হয়, তখন তাকে বলবো সাইক্লিক। এখন কার্বনের সাথে নাইট্রোজেন থাকতে পারে, বা কার্বনের সাথে অন্য কোনো মৌল থাকতে পারে, হ্যাঁ, দিয়ে যদি রিংটা তৈরি হয়, তখন তাকে বলবো হেটারোসাইক্লিক। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্যার শুধু বেনজিনের ক্ষেত্রে সাইক্লিক? হ্যাঁ হ্যাঁ, মানে বেনজিন সহ আরো এরকম কিছু আর যৌগ আছে, হ্যাঁ, যাদের মধ্যে কার্বনের সাথে কার্বন দিয়ে রিং তৈরি হয়। রিং এর বাইরে যা কিছু তাই ও, থাক, রিং এর বাইরে যা কিছু তাই ও, থাক, কিন্তু রিংটা তৈরি হবে কার্বন দিয়ে। ওকে, আর রিংটা যদি কার্বন সহ অন্য কোনো মৌল দ্বারা যুক্ত হয়ে যদি রিং তৈরি হয়, তাহলে হবে হেটারোসাইক্লিক। আচ্ছা, প্রোটিন গঠনের ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিড দুই ধরনের, একটাকে বলবো প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, আর একটা হলো নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তাহলে সাধারণত 20টা অ্যামাইনো অ্যাসিড আছে যারা বিভিন্ন প্রোটিন গঠনে অংশ নেয়, এদেরকে বলা হবে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন গঠনকারী 20টা অ্যামাইনো অ্যাসিডের নাম যথাক্রমে এখানে দেওয়া হলো: লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মেথিওনিন, ভ্যালিন, সেরিন, প্রোলিন, থ্রিওনিন, অ্যালানিন, টাইরোসিন, হিস্টিডিন, অ্যাসপারজিন, সিস্টিন, আর্জিনিন, লাইসিন, ট্রিপ্টোফ্যান, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, ফিনাইলঅ্যালানিন। এগুলো হলো অ্যামাইনো অ্যাসিডের নাম, আর ডান পাশে এখানে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত নাম। ঠিক আছে, তো এই 20টা অ্যামাইনো অ্যাসিডের নাম যদি মনে রাখতে পারো তা ভালো হবে। তবে এই এমসিকিউ এগুলো আসে, সিকিউ এ এই অ্যামাইনো অ্যাসিড 20টার নাম লিখতে দিবে না। এখন আমরা আসবো নন প্রোটিনো অ্যামাইনো অ্যাসিড। যেসব অ্যামাইনো অ্যাসিড প্রোটিন সংশ্লেষণে বা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না, তাদের নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড বলে। যেমন অর্নিথিন, সাইট্রুলিন, হোমোসেরিন। এটা আসলে হিমো হয়ে আছে, এটা হবে হোমো।
হোমোসেরিন, হয় ওকারে হো, ময়কারে মো, হোমোসেরিন। তাহলে অর্নিথিন, স্যাট্রোলিন, হোমোসেরিন প্রভৃতি কিছু নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তাহলে এরা প্রোটিন তৈরি করবে না, তবে প্রোটিন বা ছাড়া অন্য কিছু তৈরি করবে। যেমন অর্নিথিন বলে একটা অ্যামিনো অ্যাসিড আছে, এরা তৈরি করে হলো ইউরিয়া। ইউরিয়া হলো আমাদের শরীরের বর্জ্য। খাদ্যে উপস্থিতির প্রয়োজনীয়তার ভিত্তিতে অ্যামিনো অ্যাসিড দুই প্রকার, একটা হলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, আর একটা বলা হচ্ছে অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কারা? 20টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে 8টি অ্যামিনো অ্যাসিড মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো মানব দেহে তৈরি হয় না বা সংশ্লেষিত হতে পারে না। মানুষ বিভিন্ন খাদ্যের সাথে এগুলো গ্রহণ করে। এই 8টি অ্যামিনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বলে। তাহলে যারা অ্যাডাল্ট তাদের ক্ষেত্রে এই 8টা অ্যামিনো অ্যাসিড হবে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এই 8টা অ্যামিনো অ্যাসিডকে তাদেরকে বিভিন্ন খাবারের মাধ্যমে গ্রহণ করতে হবে। উদাহরণগুলো লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থ্রিওনিন, ভ্যালিন, মেথিওনিন, ফিনাইলঅ্যালানিন এবং ট্রিপ্টোফ্যান, এই 8টা। শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড 10টা। মানে এই 8টা থাকবে। শিশুদের ক্ষেত্রে আরো দুইটা শিশুদের ক্ষেত্রে তৈরি হয় না, সেটা হলো আর্জিনিন ও হিস্টিডিন। হ্যাঁ, তাহলে আগের এই 8টা আর এই পরে দুইটা 10টা। শিশুদের ক্ষেত্রে 10টি অ্যামিনো অ্যাসিড দেহে তৈরি হয় না, বিভিন্ন খাদ্যের মাধ্যমে তাদেরকে নিতে হয়। অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কি? 20টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে 12টি অ্যামিনো অ্যাসিড যারা অ্যাডাল্ট মানব দেহে সংশ্লেষিত হতে পারে, এদেরকে অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বলে। আর শিশুদের ক্ষেত্রে অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 10টি। তাহলে কি আমরা অত্যাবশ্যকীয় এবং অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সংজ্ঞাগুলো কি বুঝলাম? জি স্যার। অ্যামিনো অ্যাসিডের কাজ প্রোটিন তৈরি করা, জীবদেহ গঠনে ভূমিকা রাখা, কিছু ভিটামিন, এনজাইম, ইন্দোল, হরমোন, অ্যান্টিবডি সংশ্লেষণে সাহায্য করে, ইউরিয়া তৈরিতে সাহায্য করে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহে পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে, চুল ও চোখের কোরেড, কোরাকয়েড লেখা আছে, কোরেড কোরেড হবে, চোখের একটা লেয়ার, হ্যাঁ, সেটার নাম হলো কোরেড। তো চোখের কোরের স্তরে বিদ্যমান মেলানিন রঞ্জক সৃষ্টিতে সাহায্য করে। মেলানিন হলো একটা রং, কালো রং। তাহলে এই কালো রঞ্জকটার নাম হলো মেলানিন। তাহলে চোখ এবং চোখের যে কোরের স্তরে এই রঞ্জকটা আছে, এই রঞ্জক তৈরিতে অ্যামিনো অ্যাসিড সাহায্য করবে। এবার আসবো পেপটাইড বন্ধনী। তাহলে পেপটাইড বন্ড বা পেপটাইড বন্ধনী কাকে বলে? এখানে আমরা দুইটা অ্যামিনো অ্যাসিড দেখতে পাচ্ছি, বাম সাইডে একটা অ্যামিনো অ্যাসিড, ডান সাইডে একটা অ্যামিনো অ্যাসিড। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে ডান দিকে আছে একটা কার্বক্সিল গ্রুপ COOH, এবং বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যামিনো গ্রুপ। ঠিক একই রকম ভাবে ডান সাইডেও আমরা একটা অ্যামিনো অ্যাসিড দেখতে পাচ্ছি, যার বাম দিকে আছে অ্যামিনো গ্রুপ, ডান দিকে আছে কার্বক্সিল গ্রুপ। তাহলে আমরা এখানে কি দেখবো? একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ এবং অপর একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে, হ্যাঁ, এখানে কি হবে? এক অণু পানি অপসারিত হয় এবং যে বন্ধন তৈরি হয় সে বন্ধনটাই হলো পেপটাইড বন্ধন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাম দিকের অ্যামিনো অ্যাসিডের COOH হতে একটা হাইড্রোক্সিল, এবং ডান দিকের অ্যামিনো অ্যাসিডের অ্যামাইনো মূলক থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে পানি তৈরি হয়েছে। আর এখানে কার্বন, এই কার্বনের সাথে এই ডান দিকের যে অ্যামিনো অ্যাসিডের নাইট্রোজেন, এখানে একটা বন্ড তৈরি হবে। এই বন্ডটাই হলো পেপটাইড বন্ড। নিচে আমরা দেখাইছি এই নীল কালির বন্ড। ঠিক আছে? তাহলে এই CO বন্ড NH, এটাই হলো পেপটাইড বন্ধন। তাহলে এখানে আমরা দুইটা অ্যামিনো অ্যাসিড দেখলাম, একটা পেপটাইড বন্ধন দিয়ে যুক্ত হয়েছে এবং যে যৌগটা তৈরি করেছে তার নাম ডাইপেপটাইড। ঠিক আছে? ওই পানিটা কোথায় গেল স্যার? পানিটা এটা মানে যখনই হলো মনে করে এটা তো হলো যখন প্রোটিন তৈরি হয়, মানে আমাদের দেহে প্রোটিন তৈরি হয় রাইবোজোমে, রাইবোজোমে এই প্রোটিন তৈরি হয়। ঠিক আছে? তো রাইবোজোমে যখন অ্যামিনো অ্যাসিড গুলো আসে, তখন একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে এরকম পেপটাইড বন্ধন তৈরি হয় এবং পানিটা এরকম দেখা গেলো যে তৈরি হয়, এটা সাইটোপ্লাজমে থেকে যায়। তাহলে এখানে আমরা দেখলাম দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটা বন্ড তৈরি হলো। যদি আমাদের এখানে তিনটা অ্যামিনো অ্যাসিড হতো তাহলে কয়টা বন্ড তৈরি হতো? যদি এখানে দুইটা। তিনটা, যদি এখানে দুইটা আমাদের তো। এখানে দুইটা অ্যামিনো অ্যাসিডে একটা বন্ড, তাহলে তিনটা অ্যামিনো অ্যাসিড হলে কয়টা বন্ড হতো? দুইটা। দুইটা।
এবং নাম হতো ট্রাইপেপটাইড। তাহলে দুইটা অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে একটি বৃহৎ একক ডাইপেপটাইড গঠন করে। আবার অনেকগুলো পেপটাইড যুক্ত হয়ে সৃষ্টি হয় পলিপেপটাইড। একাধিক পলিপেপটাইড যুক্ত হয়ে একটি সম্পূর্ণ প্রোটিন গঠন করে। তাহলে আমরা এখানে দেখছি অ্যামাইনো অ্যাসিড, তাহলে দুইটা অ্যামাইনো অ্যাসিড হলে ডাইপেপটাইড, তিনটা অ্যামাইনো অ্যাসিড হলে ট্রাইপেপটাইড, 4 থেকে 10টি অ্যামাইনো অ্যাসিড হলে অলিগোপেপটাইড, আর 50টা অ্যামাইনো অ্যাসিড হলে তখন হয়ে যাবে 50 বা তার বেশি হলে পলিপেপটাইড। হ্যাঁ, তাহলে এই হলো একটা ক্রম। তাহলে আমরা এই অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে জানলাম। হ্যাঁ, 10 থেকে 50-এর নিচে কি ওখানে অলিগোপেপটাইড ওরকম কিছু না? ওখানে ওটা ওটা একটা আমরা পলিপেপটাইড বলতে পারবো না, ওটা অলিগোপেপটাইড আর পলিপেপটাইডের মাঝের একটা অংশ। হ্যাঁ, ওরকম সাধারণত হয় না। 4 থেকে 10টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তোমার অলিগোপেপটাইড, আর 50 বা 50-এর বেশি হলে পলিপেপটাইড হবে। প্রোটিন প্রোটিন হলো অসংখ্য অ্যামিনো অ্যাসিড সমন্বয়ে গঠিত বৃহদাকার যৌগিক জৈব অণু। অন্যভাবে বলা যায় প্রোটিন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বৃহৎ অণুর জৈব রাসায়নিক পদার্থ যা আদ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। আবার অ্যামিনো অ্যাসিডের পলিমারকেও আমিষ বা প্রোটিন বলা হয়। অ্যামিনো অ্যাসিডের বহু অণু কমপক্ষে 51টি, যেমন ইনসুলিন, পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে একটি প্রোটিন অণু তৈরি করে। তাহলে ইনসুলিন তৈরিতে 51টি অ্যামিনো অ্যাসিড লাগে। ইনসুলিন তৈরিতে 51টি অ্যামিনো অ্যাসিড লাগে এবং একটা ইনসুলিন তৈরি হয়, এবং এই 51টি অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে এই প্রোটিন বা ইনসুলিন তৈরি করে। বিস্তার: জীবদেহে প্রায় সর্বত্র প্রোটিন বিদ্যমান। জীবদেহের সকল অঙ্গে গাঠনিক বস্তু হিসেবে প্রোটিন বিদ্যমান। এমনকি জীবদেহের বিভিন্ন জৈব ক্রিয়াবিক্রিয়া নিয়ন্ত্রণকারী বিভিন্ন এনজাইম, হরমোন, অ্যান্টিবডি ইত্যাদি প্রোটিন দিয়ে তৈরি হয়। সব এনজাইম প্রোটিন, কিন্তু সব প্রোটিন এনজাইম নয়। এবং জীবদেহের শুষ্ক ওজনের 50 ভাগই হলো প্রোটিন। প্রোটিন কোথায় তৈরি হয়? প্রোটিন কোষের যে রাইবোজোম আছে, সেই রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা। কোষস্থ রাইবোজোমে প্রোটিন তৈরি হয়। প্রোটিনের গঠন: বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে শৃঙ্খলিত মানে শিকল, শৃঙ্খলিত হয়ে একটি প্রোটিন গঠন করে। একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ অপর একটি অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের মধ্যে একটা বন্ধন তৈরি হয়, পেপটাইড বন্ধন। আর দুটি ভিন্ন অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করে ডাইপেপটাইড, যেটা একটু আগে আমি বললাম। তিনটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে গঠন করবে ট্রাইপেপটাইড। 4 থেকে 10টি অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হয়ে অলিগোপেপটাইড, এবং বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের প্রায় 50টি অ্যামাইনো অ্যাসিড অণু পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে পলিপেপটাইড গঠন করে। তাহলে প্রোটিন হলো একটা পলিপেপটাইড যৌগ। পেপটাইড, তাহলে পেপটাইডটা কি? পেপটাইড বন্ড দ্বারা সংযুক্ত অ্যামাইনো অ্যাসিডের একটি শিকল বা শৃঙ্খল। পলিপেপটাইড, পেপটাইড যাতে 50টার অধিক অ্যামাইনো অ্যাসিড থাকে। প্রোটিন, এক বা একাধিক পলিপেপটাইড যা ফোল্ডেড হয়ে নির্দিষ্ট 3 ডাইমেনশনাল আকৃতি প্রাপ্ত হয়েছে। আমরা এবার দেখবো যে পলিপেপটাইডের এটা, যে কয়টা পলিপেপটাইড দিয়ে যৌগগুলো গঠন হচ্ছে। যদি একটা পলিপেপটাইড দ্বারা প্রোটিন গঠিত হয়, তখন সেটাকে আমরা, যেমন একটা উদাহরণ লাইসোজাইম। লাইসোজাইম হলো এক ধরনের এনজাইম, জীবাণুনাশক এনজাইম, যেটা আমাদের লালারস এবং চোখে আছে। ঠিক আছে, এই প্রোটিনটা, এটা একটা এনজাইম কিন্তু আবার প্রোটিন। তাহলে এটা একটা পলিপেপটাইড দ্বারা গঠিত। দুটি পলিপেপটাইড দ্বারা গঠিত হলো ইন্টিগ্রিন। 3টি পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন হলো কোলাজেন। আর 4টি পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন হলো হিমোগ্লোবিন, যেটা আমাদের রক্তে আছে। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। তাহলে এরকম আমরা দেখলাম বিভিন্ন পলিপেপটাইড, কোন প্রোটিনে কয়টা পলিপেপটাইড থাকে সেটা আমরা দেখলাম। প্রোটিনের বৈশিষ্ট্য: প্রোটিন কলয়েড প্রকৃতির, অধিকাংশই কেলাসিত। কলয়েড এর আগেও আমি বুঝিয়েছি যে এরা পানিগ্রাহী, কোনো বস্তুর সাথে লেগে থাকতে পারে, লেগে থাকার প্রবণতা আছে। প্রোটিনকে আদর বিশ্লেষণ করলে অ্যাসিড, ক্ষার ও এনজাইম সহযোগে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। প্রোটিনকে বিশ্লেষণ করলে এই ক্ষার বা এনজাইম দিয়ে অ্যামিনো অ্যাসিড পাবো। বহুবিধ ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটে। প্রোটিনের মূল রাসায়নিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এছাড়াও এতে সালফার, আয়রন ও কপার থাকে। প্রোটিন পানিতে, লৌহ অ্যাসিডে, ক্ষার ও মৃদু লবণে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়।
অ্যাসিড প্রয়োগ করার ফলে প্রোটিন জমাট বাঁধে, এতে আণবিক গঠন পরিবর্তিত হয়। প্রোটিন সাধারণত তড়িৎধর্মী ও বাফার দ্রবণ হিসেবে কাজ করে। বাফার দ্রবণ মানে কি, যে যেহেতু অ্যামিনো অ্যাসিডে আমরা দেখেছিলাম যে অম্লীয় এবং ক্ষারীয় দুটো গ্রুপই রয়েছে, এই জন্য এরা কি করে, বাফার দ্রবণটা হলো যে পিএইচ এর মানটা বাড়ানো বা কমানো। প্রোটিনের মনোমার অ্যামিনো অ্যাসিডে ক্ষারীয় গ্রুপ অ্যামিন এবং অম্লীয় গ্রুপ কার্বক্সিল থাকে। এটি একই সাথে ক্ষারীয় ও অম্লীয় উভয় গুণ প্রকাশ করে, এই জন্য প্রোটিনকে অ্যাম্ফোটেরিক অণু বলা হয়। যেহেতু প্রোটিনের একক হলো অ্যামিনো অ্যাসিড, আর অ্যামিনো অ্যাসিডে ক্ষারীয় এবং অম্লীয় গ্রুপ উভয়ই আছে, এই জন্য প্রোটিনকে আমরা অ্যাম্ফোটেরিক অণু বলতে পারি। এবার আসবো আমরা প্রোটিনের শ্রেণীবিভাগ। তাহলে আমরা অ্যাম্ফোটেরিক অণুটা সবাই বুঝেছি। অ্যাম্ফোটেরিক অণু এই যে আমরা লাস্টে যে অ্যাম্ফোটেরিক অণুটা বললাম, এটা কি সবাই বুঝলাম? কারণ আমরা বললাম যে প্রোটিনের একক হলো অ্যামিনো অ্যাসিড, আর অ্যামিনো অ্যাসিডের মধ্যে ক্ষারীয় গ্রুপ অ্যামিনো এবং অম্লীয় গ্রুপ কার্বক্সিল গ্রুপ থাকে, এই জন্য প্রোটিনকে আমরা অ্যাম্ফোটেরিক অণু বলতে পারি। আচ্ছা, এবারে আসবো আমরা শ্রেণী বিভাগে যাব। প্রোটিনের শ্রেণী বিভাগ। জীবদেহে প্রাপ্ত প্রোটিনকে বিভিন্নভাবে ভাগ করা যায়। একটা হলো জৈবিক কার্যাবলীর ভিত্তিতে। প্রোটিন দুই ধরনের, একটা গাঠনিক আর একটা হলো কার্যকরী। এরা জীবদেহের বিভিন্ন অংশ গঠন করে, কোষ এবং টিস্যু গঠনকে সুদৃঢ় করে। এ ধরনের প্রোটিন ত্বক, চুল, শিং, খুর, অন্তঃকঙ্কাল যেমন অস্থি, তরুণাস্থি, যোজক টিস্যু ইত্যাদিতে পাওয়া যায়। যেমন চুলের কেরাটিন, তারপরে হলো গোস্তের কোলাজেন, ফাইব্রিন হাড়ের, স্ক্লেরোটিন, কন্ডিন ইত্যাদি। কার্যকরী প্রোটিন, এরা জীবদেহের বিভিন্ন বিপাকীয় কাজে অংশ নেয়। এদেরকে নিয়ন্ত্রক বা রেগুলেটরি প্রোটিনও বলা হয়, যেমন হরমোন, এনজাইম, ভিটামিন, শ্বাসরন্ধ্র। এরা দেহের ভিতরে যে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, সেগুলোতে এই কার্যকরী প্রোটিন ভূমিকা রাখে। আকৃতি অনুযায়ী প্রোটিন দুই ধরনের। তন্তুময় প্রোটিন, যখন পলিপেপটাইড গুলো প্রোটিনে সমান্তরালভাবে একটি অক্ষ বরাবর সজ্জিত থাকে, তখন তা লম্বা তন্তুর আকার ধারণ করে। এমন আকৃতির প্রোটিনকে তন্তুময় প্রোটিন বলে। যেমন কেরাটিন, এটা চুলে আছে; কোলাজেন, এটা গোস্তে আছে; ফাইব্রিন হাড়ে আছে ইত্যাদি। গ্লোবিউলার প্রোটিন, যেসব প্রোটিনের গঠন গোল বা গোলাকৃতির, তাদের গ্লোবিউলার প্রোটিন বলে। যেমন ইনসুলিন, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন। গঠন অনুসারে প্রোটিন চার প্রকার। প্রাইমারি, একটা সরল চেন গঠন করবে, চেন আকার, সেটা হলো ইনসুলিন। সেকেন্ডারি, দেখা গেলো যে ওই চেনে কুণ্ডলিত বা ভাঁজ থাকবে, তখন তাকে বলবো সেকেন্ডারি, যেমন কেরাটিন। টার্সিয়ারি, ত্রিমাত্রিক গঠন, যেমন ফাইব্রিনোজেন, রক্তে আছে। এবং কোয়াটার্নারি, কতগুলো টার্সিয়ারি গঠনের প্রোটিন একত্রে কতগুলো টার্সিয়ারি গঠনের প্রোটিন একত্রে সংঘবদ্ধ হয়ে এই ধরনের প্রোটিন গঠন করে, যেমন হিমোগ্লোবিন, এটাও রক্তে আছে। আচ্ছা, আমরা এবার যেটা আসবো, এটা হলো এই শ্রেণী বিভাগটা খুব ইম্পর্টেন্ট। এটা হলো ভৌত, রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিন তিন ধরনের। একটাকে বলা হয় সরল, যুগ্ম, আরেকটা হলো উদ্ভূত প্রোটিন। তো প্রথমে আমরা আসি সরল প্রোটিন। যেসব প্রোটিনকে এনজাইম বা অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষণ করলে শুধু অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, তাদের সরল প্রোটিন বলে। দ্রবণীয়তার উপর নির্ভর করে সরল প্রোটিনকে 7 ভাগে ভাগ করা হয়েছে। আমরা এই 7 ভাগের কথা এখন আমরা জানবো। আমরা এইভাবে আমরা ভাগ করেছি। এখানে প্রোটিনের নাম, দ্রবণীয়তা, তাপের প্রভাব, উদাহরণ। যেমন আমরা একটা জানি অ্যালবুমিন। অ্যালবুমিনের দ্রবণীয়তা, এরা পানিতে এবং লৌহ লবণের দ্রবণে দ্রবণীয়। আমি আগে উদাহরণটা বলি, তারপরে তাপের প্রভাব সম্পর্কে বলবো। তাহলে যব ও বার্লির বিটা অ্যামাইলেজ, ডিমের সাদা অংশে ওভালবুমিন, রক্তরস ও লসিকার সিরাম অ্যালবুমিন, দুধের ল্যাকটালবুমিন, গম বীজে লিউকোসিন, শিম বীজে লিগুমিলিন, মাংসপেশিতে মায়ো অ্যালবুমিন ইত্যাদি থাকে। আমরা তো সবাই ডিম দেখেছি, তো ডিমের ভিতরে যে সাদা অংশ আর একটা হলো হলুদ অংশ থাকে। সাদা অংশে আছে অ্যালবুমিন, আর হলুদ অংশে থাকবে নিচেরটা গ্লোবিউলিন। তো ডিম যখন আমরা ভাজি বা তাপ দিই, তখন কি হয়, সাদা অংশটাও জমাট বাঁধে এবং পরে হলুদ অংশটাও জমাট বাঁধে। তাহলে তাপের প্রভাবে দেখা যাচ্ছে হলো অ্যালবুমিন জমাট বাঁধে।
গ্লোবিউলিন পানিতে অদ্রবণীয়, তবে লৌহ লবণের দ্রবণে দ্রবণীয়। এরাও জমাট বাঁধে। তাহলে উদ্ভিদের বীজে এ ধরনের প্রোটিন বেশি। ডিমের কুসুমে আছে ওভোগ্লোবিউলিন, রক্তরসে আছে সিরাম গ্লোবিউলিন, চোখের লেন্স চোখের লেন্সে আছে চোখের লেন্সে আছে হলো ক্রিস্টালিন গ্লোবিউলিন, মাংসপেশিতে আছে মায়োসিন গ্লোবিউলিন ইত্যাদি হচ্ছে প্রাণীজ গ্লোবিউলিন। আর উদ্ভিদের মধ্যে শন পাট, এটা হবে শন পাট, এটা একটা পাটের জাত, তুলা ইত্যাদি আঁশে এন্ডেস্টিন, মটর বীজে লিগুনিন, চীনা বাদামে অ্যারাচিন, আলুতে টিউবেরিন ইত্যাদি হচ্ছে উদ্ভিদ গ্লোবিউলিন। হ্যাঁ, উদাহরণগুলো একটু কঠিন। হ্যাঁ, উদাহরণগুলো একটু সাবধানে পড়বা এবং একটু মনে রাখা কষ্টকর। কমপক্ষে 2টা করে উদাহরণ মনে রাখতে হবে। গ্লুটেলিন আরেকটা সরল প্রোটিন। এরা পানি ও লবণের দ্রবণে অদ্রবণীয়, লৌহ অ্যাসিড বা লৌহ ক্ষার দ্রবণে দ্রবণীয়। জমাট বাঁধে না। শস্য দানায় এই জাতীয় প্রোটিন বেশি থাকে, যেমন গমে গ্লুটেনিন, চালের অরাইজেনিন। তাহলে গমে রয়েছে গ্লুটেনিন আর চালে আছে অরাইজেনিন। ঠিক আছে? তাহলে এগুলো এরা তো সলিড প্রোটিন, তো এই জন্য এরা তাপে সেরকম কোনো প্রভাব দেখায় না। দেখা গেলো চালকে যদি আমি তাপ দিই, তাহলে চাল থেকে শুধু পানিটাই বের হয়ে যাবে, চালের কিছু হবে না, চাল একটু শুকিয়ে যাবে। আবার যদি আমরা অনেক সময় ভাত গরম করার সময় দেখি যে যখন ভাতের কোনো একটা দানা পাতিলের কিনারে লেগে যায়, তখন সেটা আবার চালের ফরম্যাটে চলে আসে। প্রোলামিন পানি ও অ্যাবসলিউট ইথানলে অদ্রবণীয়, কিন্তু 70 থেকে 80% ইথানলে দ্রবণীয়। জমাট বাঁধে না তাপে। এরা শুধু ভিজে থাকে, প্রাণীদেহে এটি নেই। ভুট্টার জিন, গম ও রায়ের গ্লিয়াডিন, জব ও বার্লির হর্ডিন ইত্যাদি। এবার আসছি আমরা 5 নম্বর সরল প্রোটিন হিস্টোন। পানিতে দ্রবণীয়, জমাট বাঁধে না। এদের মধ্যে বেশি পরিমাণে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড যেমন আর্জিনিন, লাইসিন ইত্যাদি থাকে। এদেরকে নিউক্লিয়াসে নিউক্লিক অ্যাসিডের সাথে বেশি দেখা যায়, যেমন নিউক্লিওহিস্টোন। 6 নম্বর সরল প্রোটিন এর নাম প্রোটামিন, সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন। এরা পানি, লৌহ, অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয়। তাপে জমাট বাঁধে না। এতে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড আর্জিনিন বেশি থাকে এবং নিউক্লিয়াসে নিউক্লিক অ্যাসিডের সাথে এদেরকে বেশি দেখা যায়। প্রোটামিনে কোনো সালফার, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান ইত্যাদি থাকে না। যেমন স্যালমিন, এটা এক ধরনের প্রোটামিন। স্যামন মাছের শুক্রাণুতে এই প্রোটিনটা থাকে। স্ক্লেরোপ্রোটিন পানি, মৃদু লবণের দ্রবণে দ্রবণীয় নয়, তাপে জমাট বাঁধে না। এরা হলো প্রাণীজ প্রোটিন, এরা দেহ গঠনে ব্যবহৃত হয়। এই প্রকার প্রোটিন ত্বক, শিং, চুল, নখ, তারপরে অন্তঃকঙ্কাল ও যোজক কলায় বেশি থাকে। যেমন কেরাটিন আছে চুলে, কোলাজেন চামড়া, টেন্ডন হাড়ে ইত্যাদি। কেরাটিন চুলেও আছে, আবার নখেও আছে। তাহলে আমরা অনেক সময় দেখি ভাত খাওয়ার সময়, ভাতের মধ্যে অনেক সময় চুল দেখতে পাই। এটা যে রান্না করে তারই চুলটা হয়তো ভাতের মধ্যে চলে যায়, কিন্তু যখন আমরা ভাত খেতে বসি তখন চুলটা দেখি ভাতের সাথে লেগে আছে, কোনো পরিবর্তন হয় না। মাথার চুল যেমন ছিল, ওই ভাতের মধ্যে চুলও কিন্তু ঠিক তেমনই আছে। আমরা কিন্তু মাংসের যে হাড়গুলো আছে, এই হাড়গুলো আমরা দেখি মাংস সিদ্ধ হয়ে গেছে, হাড়গুলো কিন্তু কিছু হয় না। হ্যাঁ, তাহলে এরা সলিড, যেহেতু এরা জমাট বাঁধে না। তাহলে এই ছিল সরল প্রোটিনের শ্রেণীবিভাগ। আমরা এবার আসবো যুগ্ম প্রোটিন বা সংশ্লেষিত প্রোটিন। তাহলে এখানে আমরা দেখবো যে প্রোটিনের সাথে একটা অপ্রোটিন অংশ যুক্ত থাকে। তাহলে প্রোটিনের সাথে যে অপ্রোটিন অংশ যুক্ত থাকবে, সেই অপ্রোটিন অংশকে আমরা বলবো প্রস্থেটিক গ্রুপ। অপ্রোটিন অংশ বা প্রস্থেটিক গ্রুপ বিভিন্ন ধরনের হতে পারে। এটা জৈব জৈব অংশ হতে পারে, অজৈব অংশ হতে পারে। তাহলে আমরা বলবো যে প্রোটিনের সাথে কোনো অপ্রোটিন অংশ বা প্রস্থেটিক গ্রুপ যুক্ত থাকে তাকে কনজুগেটেড প্রোটিন বা যুগ্ম প্রোটিন বলা হয়। এই যে আমরা এখানে বলছি যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশকে প্রস্থেটিক গ্রুপ বলে। যুগ্ম প্রোটিনকে আমরা কয়েক ভাগে ভাগ করতেছি। তোমাদের এখানে বইয়ে দেওয়া আছে 8টা, এটা আরো বেশি হতে পারে। হ্যাঁ, তোমাদের বইয়ের সিলেবাসে দেওয়া আছে 8টা। তাহলে আমরা এরকম একটা যুগ্ম প্রোটিনের নাম দেখেছি বাম সাইডে, মাঝে গাঠনিক অণু ও প্রস্থেটিক গ্রুপ, এবং এখানে হলো উদাহরণ। প্রথমটার নাম হলো নিউক্লিয় প্রোটিন।
প্রথমটার নাম হলো নিউক্লিওপ্রোটিন। তাহলে এর মধ্যে কি থাকবে? সরল প্রোটিন তো থাকবেই, এবং প্রস্থেটিক গ্রুপ হলো নিউক্লিক অ্যাসিড। প্রস্থেটিক গ্রুপ বা অপরিণ অংশটির নাম হলো নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিড কোনগুলো? নিউক্লিক অ্যাসিড কাদের বলা হয়? যে উদাহরণ হিসেবে বলতে পারবা নিউক্লিক অ্যাসিড কোনগুলো? হ্যাঁ, রেসপন্স করো কেউ। এখানে আমরা বলছি সরল প্রোটিনের সাথে কে থাকবে? সরল প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। তাহলে এখানে নিউক্লিক অ্যাসিড কোনগুলো? কাদেরকে নিউক্লিক অ্যাসিড বলা হবে? ডিএনএ অথবা আরএনএ। হ্যাঁ, তাহলে সরল ডিএনএ অথবা আরএনএ থাকবে এবং সরল প্রোটিন হিসেবে থাকবে। সরল প্রোটিন মানে কোনগুলো? আমরা একটু আগে বললাম 7 ধরনের সরল প্রোটিনে যে কোনো একটা থাকতে পারে, এবং তার সাথে ডিএনএ বা আরএনএ থাকতে পারে। তাহলে এদেরকে কোথায় ক্রোমোজোমে পাওয়া যাবে? নিউক্লিওপ্রোটিন কি ক্রোমোজোমে পাওয়া যাবে। গ্লাইকোপ্রোটিন, তাহলে প্রোটিনের সাথে প্রস্থেটিক গ্রুপ থাকবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট থাকবে। আমরা গ্লাইকোপ্রোটিন দেখতে পাবো প্লাজমা মেমব্রেনে। আমরা দেখেছিলাম সুইট মোজাইক মডেল যে গঠনটা পড়েছিলাম, ওখানে আমরা দেখেছিলাম গ্লাইকোপ্রোটিন। লিপোপ্রোটিন, সরল প্রোটিন প্লাস লিপিড। তাহলে লিপিড হলো এখানে প্রস্থেটিক গ্রুপ। থাকবে বিভিন্ন মেমব্রেন, যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এর গাঠনিক উপাদান হিসেবে থাকবে। ক্রোমোপ্রোটিন, সরল প্রোটিন প্লাস এখানে প্রস্থেটিক গ্রুপ হবে রঞ্জক পদার্থ। থাকবে, পাওয়া যাবে কোথায়? হিমোগ্লোবিন প্রোটিন, ক্যারোটিনয়েড প্রোটিন, ক্লোরোফিল প্রোটিন, বিলি প্রোটিন। ফসফোপ্রোটিন, ফসফোপ্রোটিন, সরল প্রোটিন ও ফসফরিক অ্যাসিড। তাহলে সরল প্রোটিনের সাথে প্রস্থেটিক গ্রুপ থাকবে ফসফরিক অ্যাসিড। দুধের ক্যাসিনোজেন, ডিমের ভাইটালিন ইত্যাদি। তো ডিমের ভাইটালিনটা তোমাদেরকে একটু চিনাই দিই। ডিমের ভাইটালিনটা হলো, আমরা যখন ডিম সিদ্ধ করে খাই, ডিমের খোসা যখন ছুলি, তখন ডিমের খোসার সাথে একটা সাদা লেয়ার উঠে আসে। হ্যাঁ, কেউ কি এরকম সিদ্ধ ডিম কি করে দেখেছো? খুলেছো? জি স্যার। তাহলে এই সিদ্ধ ডিম খোলার সময় পর্দা থাকে সাদা। একটা পর্দা থাকে, ওই পর্দাটাই হলো তোমার ডিমের ভাইটালিন। যদি পর্দাটা ঠিকঠাক উঠে যায়, তাহলে ডিমটা কিন্তু পরিষ্কার ভাবে আমরা খুলতে পারি। তো সাধারণত এই ভাইটালিন হলো ওইটাই। আর ওই পর্দাটা মনে করো যদি সহজে আমরা যদি খুলতে পারি, তাহলে বুঝতে পারবো এই ডিমটা হলো পুরানো। আর যদি মনে করো যে সহজে ছিলতে না পারি, তাহলে বুঝতে হবে এটা হলো খুব বেশি দিন হয় না, দু একদিনের হয়েছে, 3-4 দিনের হয়েছে। মেটালোপ্রোটিন, তাহলে প্রোটিন থাকবেই, প্লাস এর সাথে প্রস্থেটিক গ্রুপ থাকবে মেটাল। মেটাল গুলো হতে পারে আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। সিডারোফিলিন এবং সেলোপ্লাজমিন এগুলো হলো উদাহরণ। ফ্ল্যাভোপ্রোটিন, প্রোটিনের সাথে প্রস্থেটিক গ্রুপ থাকবে ফ্লাভিন যৌগ বা এফএডি। এফএডি এটা একটা কোএনজাইম। এর পুরো নাম কি? ফ্লাভিন অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড। যেমন এনএডিএইচ ডিহাইড্রোজেনেজ সালফাইড রিডাকটেজ ইত্যাদি হলো উদাহরণ। লৌহ পোরফাইরিন, লৌহ পোরফাইরিন প্রোটিন। এই ধরনের প্রোটিন আয়রন পোরফাইরিন যৌগ তথা সাইটোক্রোমের সাথে যুক্ত থাকে। তো সাইটোক্রোম হলো একটা ইলেকট্রন ক্যারিয়ার। তাহলে এই সাইটোক্রোম গঠনে এই ধরনের যুগ্ম প্রোটিন থাকতে পারে। তো এই ছিল যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন। আমরা শেষ যে প্রোটিনের ভাগ সেটা ছিল উদ্ভূত প্রোটিন, বা যেটাকে আমরা বলতেছি ডেরিভেটিভ প্রোটিন। এসব প্রোটিন প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না, তাপের প্রভাবে, এনজাইমের বা রাসায়নিক বিক্রিয়ায় অথবা কৃত্রিম উপায়ে এই প্রোটিন অণুগুলো তৈরি হতে পারে। যেমন পেপটাইড, প্রোটিওজ, পেপটন, ফাইব্রিন ইত্যাদি। আমরা অনেক সময় মাছ খাই, মাংস খাই। মাছ এবং মাংস এগুলো কিন্তু একটা জটিল প্রোটিন। আমাদের মাংসগুলো যখন লালারস থেকে মানে মুখ থেকে যখন আমাদের পাকস্থলীতে যায়, তখন প্রোটিনের আংশিক পরিপাক হয়। কারণ পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইম আছে পেপসিন। তারা কি করে? এই জটিল প্রোটিনকে ভেঙে পেপটন, প্রোটিওজ ইত্যাদি তৈরি করে। আবার এই প্রোটিনগুলো যখন আবার আমাদের ক্ষুদ্রান্তে যায় বা ডিউডেনামে যায়, তখন এরা আবার আরো ছোট অংশে ভাগ হয়। সেখানে ট্রাইপেপটাইড হতে পারে, ডাইপেপটাইড হতে পারে, হ্যাঁ, পলিপেপটাইড হতে পারে। তখন সেগুলো আর একটা মানে যতক্ষণ পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড না তৈরি হবে,
প্রোটিন ভেঙে যতক্ষণ পর্যন্ত অ্যামিনো অ্যাসিড না তৈরি হবে তখন এই মাঝখানে যে প্রোটিনগুলো থাকবে সেগুলো সবই হলো উদ্ভূত প্রোটিন, যেমন ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, পলিপেপটাইড, প্রোটিওজ, পেপটোন, ফাইব্রিন, এগুলো সবই হলো উদ্ভূত প্রোটিন। তাহলে উদ্ভূত প্রোটিন কি সবাই বুঝতে পেরেছো? উদ্ভূত প্রোটিন কি সবাই বুঝতে পেরেছো? তাহলে আমরা যে মাংসটা খাচ্ছি, গোস্তটা খাচ্ছি, সেটা কিন্তু একটা জটিল প্রোটিন। আর এই গোস্তটা যখন আমাদের শরীরে বিভিন্ন এনজাইমের ক্রিয়া বিক্রিয়ায়, হ্যাঁ, সেটা ভেঙে যাচ্ছে, ভেঙে যে মিড লেভেল, হ্যাঁ, মানে জটিল প্রোটিনের পরের যে স্তর মিড লেভেল প্রোটিন, সেটাই হলো উদ্ভূত প্রোটিন। মানে যতক্ষণ মধ্যে অ্যামিনো অ্যাসিড তৈরি না হবে তার মাঝে যে প্রোটিনগুলো তৈরি হবে সেগুলো সবই উদ্ভূত প্রোটিন। গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে, গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোটিন দুই ধরনের, একটা হলো প্রথম শ্রেণীর প্রোটিন আর একটা হলো দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। যেসব প্রোটিনে সব কয়টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকে তাদের প্রথম শ্রেণীর প্রোটিন বলা হয়। অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের সংখ্যা অ্যাডাল্টদের ক্ষেত্রে কয়টা কেউ বলতে পারবা? ওই যে আমরা বলেছিলাম, হ্যাঁ, অত্যাবশ্যকীয় আর একটা বলেছিলাম অনাত্যাবশ্যকীয়, মনে আছে? তাহলে অ্যাডাল্টদের ক্ষেত্রে অপরিহার্য বা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কয়টা ছিল? মনে নাই? 8টা। আর বাচ্চাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে 10টা। 10টা। হ্যাঁ। তাহলে মাছ, মাংস, দুধ, বাদাম, সয়াবিন সহ অধিকাংশ প্রাণীজ প্রোটিন থেকে আমরা এই অপরিহার্য বা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড পেয়ে যাব। দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, যেসব প্রোটিনে সব কয়টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকে না তাদের দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলা হয়। যেমন সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ প্রোটিন। তাহলে উদ্ভিদের যে প্রোটিনগুলো আমরা খাবো সেখানে আমরা সব ধরনের অপরিহার্য অ্যামিনো অ্যাসিড পাবো না। হ্যাঁ, হয়তো 3টা, 4টা, 5টা পেতে পারি। হ্যাঁ, এই জন্য এগুলোকে বলা হবে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। কিন্তু আমরা প্রাণীজ যে প্রোটিনগুলো খাবো সেগুলোতে আমরা দেখব যে সব ধরনের অপরিহার্য অ্যামিনো অ্যাসিড আমরা পাচ্ছি। হ্যাঁ, কারণ এই জন্য কিন্তু এখন বর্তমানে আমাদের প্রোটিন বেশি খেতে হচ্ছে, কারণ প্রোটিন আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে। হ্যাঁ, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অন্য সময় চাইতে এই সময় আমাদের বেশি করে প্রোটিন খেতে হবে। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসের ভলিউমটা একটু বেশি, একটু রেস্ট নিয়ে পড়ানো গেল না। তো যাই হোক, তো তোমাদের মধ্যে কোনো এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারো, একটু বোঝানোর চেষ্টা করি। কারো কোথাও সমস্যা আছে? রেসপন্স করো, কারো কোথাও প্রবলেম থাকলে রেসপন্স করতে পারো, মানে আমি কিন্তু কিছু কোশ্চেন ধরবো। আচ্ছা, একটা কোশ্চেন করি তাহলে। ধরো 25টি অ্যামিনো অ্যাসিড আছে, ঠিক আছে? 25টি অ্যামিনো অ্যাসিড, বা 25টা না, 50টাই ধরি, 50টা অ্যামিনো অ্যাসিড আছে। তাহলে 50টা অ্যামিনো অ্যাসিড গঠনে পেপটাইড বন্ধন কয়টা হবে? কেউ একটু রেসপন্স করো। অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 50, তাহলে পেপটাইড বন্ধন কয়টা? 100টা। আচ্ছা, আবার আমি বলছি, 2টা অ্যামিনো অ্যাসিড থাকলে পেপটাইড বন্ধনে কয়টা হয়? 2টা অ্যামিনো অ্যাসিড থাকলে পেপটাইড বন্ধনে কয়টা হয়? এই যে এই ঘটনা দেখো, 2টা অ্যামিনো অ্যাসিড আছে, পেপটাইড বন্ধনে কয়টা হয়েছে? একটা। 3টা হলে কয়টা? 3। 3টা হলে পেপটাইড 2টা। বন্ধন 2টা। 2টা। তাহলে এরকম 2টা হয়। 50 হলে কয়টা হবে? 49টা হলে কয়টা হবে? একটা কম হবে না? 3টা হলে জি 2টা, জি স্যার। 4টা হলে 3টা, তাহলে 50টা অ্যামিনো অ্যাসিড হলে 49টা পেপটাইড বন্ড থাকবে। হুম হুম হুম। আচ্ছা, বুঝতে পারছি। জুইটার আয়ন কাকে বলে বলতে পারবা? জুইটার আয়ন অ্যামিনো অ্যাসিডের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি কার্বক্সিলের এটা আয়ন দেখতে পাচ্ছি, এটা হলো অম্লীয় আয়ন। আর বাম দিকে আমরা দেখতে পাচ্ছি অ্যামাইনো, যা এটা হলো ক্ষারীয় আয়ন। তাহলে একই অ্যাসিডের মধ্যে আমরা অম্লীয় এবং ক্ষারীয় আয়ন দেখতে পাচ্ছি, এটাই হলো জুইটার আয়ন। আবার আমরা বলছি অ্যাম্ফোটেরিক অণুও বলতেছি। অ্যামিনো অ্যাসিড বা প্রোটিনকে আমরা অ্যাম্ফোটেরিক অণু বলবো, যেহেতু অম্লীয় এবং ক্ষারীয় গ্রুপ উভয়ই বিদ্যমান। তো ঠিক আছে।